ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি থেকে আজকে 2 নম্বর ক্লাস। আমরা 1 নম্বর ক্লাসে এই অধ্যায়ের বেসিক এবং সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। ওই ক্লাস ভালোভাবে দেখে তারপরে 2 নম্বর ক্লাসটা দেখতে হবে। আমরা 1 নম্বর ক্লাসে এই সকল বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, যেখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছিল কোম্পানির স্টক, শেয়ার হোল্ডার, ডিভিডেন্ড, ইপিএস, রিটেনশন, এগুলা কি বোঝানো হয়েছিল। সংক্ষেপে আমি আবার বোঝাচ্ছি। কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে তখন মূলধনের প্রয়োজন। সেই মূলধনের টাকাটা শেয়ার ইস্যু করে অথবা শেয়ার বিক্রি করে সংগ্রহ করে। যাদের কাছে শেয়ার ইস্যু করে বা বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা শেয়ারগুলো ক্রয় করে থাকে যাতে কোম্পানির যা লাভ হবে বা ইনকাম হবে লাভের একটা অংশ পায়, এটাকে বলা হয় ডিভিডেন্ড। তারপর কোম্পানি প্রত্যেকটা শেয়ারে যে পরিমাণ আয় করলো ইপিএস, এটাকে বলা হয় আর্নিং পার শেয়ার। শেয়ার প্রতি যে আয় করলো, আয়ের টাকাটা শেয়ার হোল্ডারদের মধ্যে যেটুকু বন্টন করে এটাই ডিভিডেন্ড, আর বাকি যে টাকা নিজেদের কাছে রেখে দেয় এটা হলো রিটেনশন। ফর্মুলা ওয়াল্টার্স মডেল, গর্ডন মডেল, যেখানে P0 দ্বারা বোঝায় মার্কেট প্রাইস পার শেয়ার, ডি দ্বারা বোঝায় ডিভিডেন্ড, ডিভিডেন্ড পার শেয়ার, আর দ্বারা বোঝায় রেট অফ রিটার্ন, কে দ্বারা বোঝায় কস্ট অফ ক্যাপিটাল অর ইকুইটি, ই দ্বারা বোঝায় আর্নিং পার শেয়ার, ডি দ্বারা বোঝায় অবশ্যই ডিভিডেন্ড পার শেয়ার, বি দ্বারা বোঝায় ভ্যালু অফ ফার্ম, P0 দ্বারা মার্কেট প্রাইস পার শেয়ার, এন দ্বারা নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। গর্ডন মডেলে P0 এর সূত্র ডি বা কেজি, যেখানে ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, কে এর মান মানে কস্ট অফ ক্যাপিটাল, আর জি হচ্ছে গ্রোথ রেট, মানে জি এটা বাইর করার সূত্র হচ্ছে বি ইন্টু আর। তো বি দ্বারা বোঝায় রিটেনশন আর আর দ্বারা বোঝায় রেট অফ রিটার্ন। তারপর এখানে আরও সূত্রাবলী আছে, 1 নম্বর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং স্টক স্প্লিট নিয়েও আলোচনা করা হয়েছে। ক্লাসটা ভালোভাবে দেখে নিও। আজকে আমরা অঙ্কের সমাধান করব। তো আমি পার্ট বি থেকে যাচ্ছি, যে সকল অঙ্কগুলো পার্ট বিতে থাকবে, তারপর আমি পার্ট সি এর অঙ্কগুলো ধারাবাহিকভাবে যাব যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, কথাগুলো একটু ধীরে ধীরে বলবো যাতে বুঝতে পারো। নোর ফার্টিলাইজার লিমিটেড প্রোভাইডস দি ফলোয়িং ইনফরমেশন। নোর ফার্টিলাইজার লিমিটেড নিচের তথ্যগুলো দিয়েছে, যেখানে আর্নিং ফর কমন স্টক হোল্ডার ইএটি টাকা 10 লক্ষ টাকা। যদি আগের চ্যাপ্টারের ক্লাস থেকে থাকো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, তখন ইএটি এগুলো সম্পর্কিত তোমাদের ধারণা আছে। আর্নিং ফর কমন স্টক হোল্ডার অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে আয়, আর্নিং ফর কমন স্টক হোল্ডার 10 লক্ষ। নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, শেয়ার সংখ্যা আছে 5 লক্ষ টাকা। আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আয় হলো 2 টাকা করে। প্রাইস আর্নিং পি রেশো 15 টাইমস। ক্যালকুলেট মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস। তো ওই যে এমপিএস এর একটা সূত্র এখানে কোথায় লেখা হয়েছে, যেখানে প্রাইস আর্নিং রেশো এমপিএস বা ইপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার বা আর্নিং পার শেয়ার। যেহেতু এখানে প্রাইস আর্নিং রেশো পি রেশোর মান দেওয়া আছে, আর্নিং পার শেয়ার এটা দেওয়া আছে, তখন এমপিএস তো এই সূত্রটার মাধ্যমেই বাইর করা যায়, তখন এই সূত্রটা এখানে ইউজ করা হবে। খুবই সহজ, যেমন ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস এর সূত্র, যেখানে পি রেশো ইকুয়াল টু এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার বা ইপিএস। তো পি রেশো আছে 15 টাইমস, এমপিএস আছে এখানে না মান বাহির করতে হবে। আর্নিং পার শেয়ার প্রতি শেয়ারে 2 টাকা করে, হারাহারি গুণ হবে 15 আর 2, 15 কিন্তু উপরের সংখ্যা, 15 আর 2 গুণ করলে 15 ইন্টু 2 এই অবস্থায় থাকবে 30 হবে, ইকুয়াল টু এমপিএস। 15 নিচে 1 আছে, 1 আর এমপিএস গুণ করলে এমপিএসসি হবে, এমপিএস ইকুয়াল টু 30, মানে মার্কেট প্রাইস পার শেয়ার 30 টাকা। এখানে উত্তরটা বের হয়ে যাবে। তাস মার্কেট প্রাইস পার শেয়ার 30 টাকা। তো অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছ এটা হলো কিভাবে? এখন যে অঙ্কের মধ্যে যে সূত্রই পাবো ওইটাই ভালোভাবে আয়ত্ত করে নেবেন। ধরে নিলাম যে এতক্ষণ পর্যন্ত সূত্রগুলো আয়ত্ত করতে পারো নাই, আগে তো অঙ্কের সমাধান বুঝতে হবে, তারপরে না আয়ত্ত হবে। যে অঙ্কের মধ্যে যে সূত্র পাবো ওইটা ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসছিল। 2 নম্বর অঙ্কটা আমি প্রত্যেকটা অঙ্কের পাশে যে সূত্রসমূহ লিখে নিয়েছিলাম
এগুলা রেখে তারপর বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন ক্লাসটা যদি ফুল স্ক্রিন না করো তাহলে দেখতে অসুবিধা হতে পারে, একেবারে ফুল স্ক্রিন করে ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখো। The following information is supplied to you about জিহান কোম্পানি। জিহান কোম্পানির নিচের তথ্য তোমাকে দেওয়া হয়েছে, যেখানে আর্নিংস অফ দ্য কোম্পানি, কোম্পানির আয়ের পরিমাণ 15 লক্ষ, ডিভিডেন্ড পেড, লভ্যাংশ পরিশোধ করা হয়েছে 5 লক্ষ, নাম্বার অফ ইস্যুড শেয়ার, যে পরিমাণ শেয়ার ইস্যুড করা হয়েছে 1 লক্ষ, প্রাইস আর্নিং রেশিও 10, তারপর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15, ডিটারমাইন দ্য থিওরিটিক্যাল মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল। ওয়াল্টার মডেলে মার্কেট প্রাইস শেয়ারে বাইর করার জন্য বলা হয়েছে। তো এখন লক্ষ্য করো, ওয়াল্টার মডেলের সূত্র তো এটা, P0 সমান আমরা বাইর করব, সূত্র তো এটাই বসাবো, যেখানে ডি এর মান প্রয়োজন, ডি এর মান ডিভিডেন্ড পার শেয়ার, যেখানে আর এর মান প্রয়োজন রেট অফ রিটার্ন, যেখানে কে এর মান প্রয়োজন, কে হলো কস্ট অফ ক্যাপিটাল, তারপর আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি কী পরিমাণ আয় করা হয়েছে, এই মানগুলোই তো প্রয়োজন। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এটা বাহির করব কিভাবে, যেমন আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে কী পরিমাণ আয় করা হয়েছে। দেখো কোম্পানির টোটাল আয়ের পরিমাণ 15 লক্ষ টাকা, শেয়ার সংখ্যা কতটা বলো তো 1 লক্ষ, তাহলে প্রতি শেয়ারে আয়ের পরিমাণ নিশ্চয়ই 15 লক্ষকে 1 লক্ষ টাকা দ্বারা ভাগ করলে ইয়ের মান অথবা আর্নিং পার শেয়ারটা বাইর করা যাবে। ওকে, তারপর আর এর মান প্রয়োজন রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন দেখো দেওয়া আছে 15। ওকে, তারপর ডি এর মান প্রয়োজন ডিভিডেন্ড, ডিভিডেন্ড পার শেয়ার, প্রতি শেয়ারে ডিভিডেন্ডের পরিমাণ। আচ্ছা, ডিভিডেন্ড পেড, লভ্যাংশ পরিশোধ করা হয়েছে টোটাল কত 5 লক্ষ টাকা, কতটা শেয়ার 1 লক্ষ, তাহলে একটা শেয়ারে কত ডিভিডেন্ড পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারে লভ্যাংশ কত, নিশ্চয়ই 5 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে ডিভিডেন্ডটা পাওয়া যাবে। আচ্ছা, তারপরে কেইর মান আলাদাভাবে কস্ট অফ ইকুইটি বা কেইর মান তো এখানে দেওয়া নেই, তখন দেওয়া আছে প্রাইস আর্নিং রেশিও, ওই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা প্রাইস, এখানে কেইর একটা সূত্র কস্ট অফ ইকুইটি, এইটা 1/P রেশিও, তো এই সূত্রটা ব্যবহার করে আমরা কস্ট অফ ইকুইটি কেইর মানটা পেয়ে যাব। বোঝাতে পেরেছি? এই যে দেখো অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল সূত্রটা লিখে নিলাম, অর্থাৎ এই সূত্রটা লিখে নিলাম। এখন রিকোয়ারমেন্ট, যেমন এখানে ই এর মান প্রয়োজন, তো আমি আর্নিং অফ দ্য কোম্পানিকে শেয়ার সংখ্যা দ্বারা যদি ভাগ করি তখন ই এর মান 15 পেয়ে যাব, ই এর মান। ওকে, তারপর সূত্রটার মধ্যে ডি এর মান প্রয়োজন, আমি টোটাল লভ্যাংশকে যদি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করি, শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ 5 টাকা, 5 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 5 টাকা, পার্সেন্টেজে রেট অফ রিটার্ন দেওয়া আছে 15, তো এটা অবশ্যই 0.15 100 দ্বারা ভাগ করে নেওয়া হবে, কেয়ার মানটা নেই, যেটা সূত্রের মধ্যে বসাতে হবে 1/P রেশিও, ওই সূত্রটা কেয়ার মান কস্ট অফ ইকুইটি 1/P রেশিও 10, ওই যে প্রাইস আর্নিং রেশিও এটা P রেশিও, তো 0.10। এখন ই ডি আর কে মানগুলো সুন্দর করে এখানে বসিয়ে দাও, যেমন আমরা এখানে ডির মান পেয়েছি 5, আর এর মান 0.15, কের মান 0.10, ইর মান 15, ডির মান 5, নিচে কের মান 0.10। এখন তো ক্যালকুলেশন তোমাদের জন্য একেবারে সহজ হয়ে গেল। তারপর 5.15কে 10 দ্বারা ভাগ করলে 1.5, 15 থেকে 5 মাইনাস করলে 10, নিচে 0.10, 5 1.5 আর 10 গুণ করলে 15, নিচে 0.10 যোগ করে নিলে 20, 0.10 দ্বারা ভাগ করলে 200 টাকা। আমি আশা করব এই অঙ্কটা তোমাদের জন্য সহজ হয়ে গেছে, যদি কঠিন লাগে তাহলে এই আলোচনাটা আবার দেখে নাও। এখন আরেকটা অঙ্ক, অবশ্যই আমি সূত্রাবলী এখানে রেখে দিলাম। দি ফলোয়িং ডাটা ইজ অফ লোটাস কোম্পানি লিমিটেড, যেখানে আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আয়ের পরিমাণ 15 টাকা, ক্যাপিটালাইজেশন রেট আছে 40%, রিটেনশন রেশিও 40%। কোনো কিছু আলোচনা করার আগে যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এখানে রিটেনশন রেশিও যদি 40% হয় তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত, 100 থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে ডিভিডেন্ড পে আউট রেশিও পাওয়া যায়, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও 100 থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে পাওয়া যায়, আর রিটেনশন রেশিওটা 100 থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও মাইনাস করলেই তো পাওয়া যায়। ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন 12% যদি হয়ে থাকে, ডিটারমাইন দ্য প্রাইস শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেলে এটা মার্কেট প্রাইসটা বাইর করতে হবে, আমরা গর্ডন মডেলের অঙ্ক আরও পরে করব,
এই জাতীয় অঙ্ক বিভিন্নভাবে থাকতে পারে, একটা একটা করে প্রত্যেকটা ফরম্যাটেরই আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো অঙ্কটা দেখার সাথে সাথে আমরা সূত্রটা আমাদের মনে হলো যে এই সূত্রটাই ব্যবহার হবে, যেখানে এই মানগুলো প্রয়োজন আছে। প্রথমে ডি, লভ্যাংশ। অঙ্কটার মধ্যে ডিভিডেন্ড নামে তো কোনো কিছু উল্লেখ নেই। এখানে আছে যে শেয়ার প্রতি আয় করা হয়েছে 15 টাকা। এখন ডিভিডেন্ড কি পরিমাণ দেওয়া হবে? এখন শেয়ার প্রতি আয় হয়েছে 15 টাকা, ডিভিডেন্ড কি পরিমাণ দেওয়া হবে এটা বাইর করার জন্য ডিভিডেন্ড পে আউট রেশো বাইর করতে হবে। তো ডিভিডেন্ড পে আউট রেশো কীভাবে বাইর করব? এই যে ডিভিডেন্ড পে আউট রেশো যখন 100% থেকে ওই যে রিটেনশন রেশোটা মাইনাস করব, তখন ডিভিডেন্ড পে আউট রেশো পাবো আমি 60%। তো ধরে নিলাম ডিভিডেন্ড পে আউট রেশো পেয়ে গেলাম। এখন ডিভিডেন্ড কীভাবে পাবো? ওই যে একটা সূত্র লিখে নিয়ে আসছি, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার ইকুয়াল টু কি পরিমাণ শেয়ার প্রতি আয় করা হয়েছে, আর্নিং পার শেয়ার ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশো। তখন ডির মানটা এখানে পেয়ে যাব। আর্নিং পার শেয়ার তো এখানেও দেওয়াই আছে। এখানে আর এর মান প্রয়োজন, তো আর এর মান রেট অফ রিটার্ন দেওয়া আছে, ওকে। কে এর মান প্রয়োজন, ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে, কে এর মান পেয়ে গেলাম। তারপর আর্নিং পার শেয়ার তো 15 দেওয়া আছে, ডির মান প্রয়োজন, তো ডির মান তো আমরা এখানে বাইর করে নিলাম, আর তো কিছুই না। আচ্ছা, তাহলে সমাধানটা এখানে বুঝিয়ে দিই। ডিভিডেন্ড পে আউট রেশো 100% থেকে ওই রিটেনশন রেশো মাইনাস করে দিলে 60%ই পাবো। এখন এর মান আর্নিং পার শেয়ার 15 টাকা আছে এটা। এখন ডিভিডেন্ড হবে ইপিএস ইন্টু ডিপিআর, মানে আর্নিং পার শেয়ার ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশো। আর্নিং পার শেয়ার 15, ডিভিডেন্ড পে আউট রেশো 60%, 15 60% 9 টাকা। আর এর মান তো 12% আছে, কেয়ার মান 14%, ক্যাপিটালাইজেশন রেট। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা দেখলে এই অঙ্কটা তোমাদের কাছে সহজ হবে। তখন মানগুলো বসিয়ে দিই, আর তো কিছু করার নেই। P0, ডির মান 9, আর এর মান 0.12, কের মান 0.14, ই মাইনাস টি এর মান 15 মাইনাস 9, ডির মান হচ্ছে -9, নিচে 0.14 9। তারপর ডির মান হচ্ছে এখানে 9, আগে মাইনাস থাকার কারণে মাইনাস। 0.12 কে 0.14 দ্বারা ভাগ করে এই মানটা 15 থেকে 9 মাইনাস করলে 6, নিচে 0.14, 9 প্লাস ব্র্যাকেটটা গুণ করে নাও, নিচে 0.14, উপরেগুলো যোগ করে নাও, 0.14 দ্বারা ভাগ করলে 101.2 টাকা। তো আজকের ক্লাসে এই 3টা অঙ্কই থাক। আগে এই ক্লাসটা থেকে এই 3টা অঙ্কের সমাধান ভালোভাবে বুঝি, পরবর্তী ক্লাস আমাদের কাছে সহজ হবে, আমরা বেসিক সহ আলোচনা করব। এখানে না বোঝার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ।